আজ আমরা আলোচনা করব 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী। এই আলোচনার প্রথমেই আমাদেরকে জানতে হবে নরমপন্থী কারা। প্রথম দিকে যাদের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালিত হয়েছিল তাদেরকেই বলা হতো নরমপন্থী। ব্রিটিশ শাসনের প্রতি এই যুগের নেতাদের গভীর আস্থা ছিল। তারা ঔপনিবেশিক কাঠামো ভেঙে ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়াতে চায়নি। আইনের গণ্ডির মধ্যেই শাসনতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য পূরণ করতে সচেষ্ট হয়েছিল। তাই তাদের আন্দোলনকে বলা হতো নিয়মতান্ত্রিক আন্দোলন, অর্থাৎ নিয়মের গণ্ডির মধ্যেই তারা থাকবে, নিয়ম ভাঙবে না। এরপর আমাদেরকে যেটা দেখতে হবে যে এই নরমপন্থী কংগ্রেসি নেতাদের সামাজিক ভিত্তি কেমন ছিল। জন্ম এবং গায়ের রং দিক দিয়ে এরা ভারতীয়, কিন্তু আচার আচরণ এবং সংস্কৃতির দিক দিয়ে তারা ছিল ব্রিটিশ। ঔপনিবেশিক কাঠামোতে এই নেতারা উপকৃত হয়েছিলেন, স্বাভাবিকভাবেই সেই কাঠামোর প্রতি তাদের আস্থা ছিল। এই পর্বের কংগ্রেসি নেতাদের বেশিরভাগই ছিলেন আইনজীবী, সরকারি কর্মচারী, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী ও ভূস্বামী। এই কারণেই হয়ে দাঁড়িয়েছিল কংগ্রেস উচ্চবিত্ত এবং উচ্চশিক্ষিতদের একটা সংগঠন। আলাপ আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ সব কিছুই হতো ইংরেজি ভাষাতে। এই শ্রেণীর নেতাদের মধ্যে অন্যতম ছিলেন দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তৈয়বজি, ফিরোজ শাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে, আনন্দ চারলু, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত প্রমুখ। এরপর আমাদেরকে দেখতে হবে যে নরমপন্থী কংগ্রেসের দাবি কী ছিল। এই দাবিগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে তাদের কার্যাবলীর মূল্যায়ন আমরা করতে পারব। এই পর্বের কংগ্রেসি নেতারা মনে করত যে রাজনৈতিক স্বাধীনতার জন্য প্রত্যক্ষ সংঘর্ষের পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাই তারা ব্রিটিশ শাসনকে বা ব্রিটিশদেরকে তাড়িয়ে, অর্থাৎ ঔপনিবেশিক শাসন কাঠামোর অবসান তারা কিন্তু চায়নি। তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবি দাওয়াগুলোকে কয়েকটা পর্বে ভাগ করে নিতে পারি আমরা। যেমন শাসনতান্ত্রিক দাবি। এই দাবির মধ্যে কী ছিল? প্রদেশে আঞ্চলিক আইন পরিষদ গঠন, কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সম্প্রসারণ এবং বাজেট আলোচনার উপর অধিকার দাবি করা হয়েছিল। ব্রিটিশ জনমতকে পক্ষে আনার জন্যে ইংল্যান্ডে ব্রিটিশ কমিটি নামে একটা সংস্থা তৈরি করা হয়েছিল এবং ইন্ডিয়া নামে একটা পত্রিকা প্রকাশ করা হয়েছিল। এরপর আমরা দেখব অর্থনৈতিক দাবি। প্রথম যুগের নেতারা প্রচার করেছিলেন যে ব্রিটিশদের শোষণ নীতির জন্যই এদেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে। তাদের দাবি ভারতকে শোষণ করেই ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটেছে। এই যুগের নেতারা আধুনিক শিল্পর বিকাশ, ভূমি রাজস্বের হার কমানো, শুল্ক নীতি সংস্কার এই সমস্ত দাবি করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক, 1892 খ্রিস্টাব্দের কংগ্রেস অধিবেশনে দাবি করা হয়েছিল যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বার্থে
ভারতীয় সেনাদের নিয়োগ করা হচ্ছে, তাই ব্রিটিশ সরকারকেই এর দায়ভার গ্রহণ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা দাবি। 3 নম্বর আমরা কি দেখব? প্রশাসনে অধিক সংখ্যক ভারতীয়দের নিয়োগ করার দাবি তোলা হয়েছিল। অর্থাৎ প্রশাসনের ভারতীয়করণ করতে চেয়েছিল। ইংল্যান্ড এবং ভারতে একই সঙ্গে আইসিএস পরীক্ষা গ্রহণ এবং এই পরীক্ষা সংক্রান্ত যে আইন ছিল সেই আইনগুলোকে শিথিল করার দাবি জানানো হয়েছিল। সেনাবাহিনীতেও অধিক সংখ্যক ভারতীয় সেনা নিয়োগ করার দাবি করা হয়েছিল। 5 নম্বর একটা গুরুত্বপূর্ণ দাবি, যেটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। বাস্তব প্রয়োজনের ভিত্তিতেই বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা দাবি করা হয়েছিল। একই সাথে বিচার বিভাগের পৃথকীকরণের দাবি করা হয়েছিল। সংবাদপত্র জনমতকে প্রভাবিত করতে পারে। সংবাদপত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এখনো আছে। এরপর আমরা দেখব এই যে নরমপন্থী কংগ্রেসি নেতা, এদের মূল সীমাবদ্ধতা কী ছিল। অনেক সময় দাবি করা হয় যে এই পর্বের নেতারা দেশবাসীর স্বার্থের চেয়ে গোষ্ঠী স্বার্থের কথা বেশি করে ভাবত। কোনো কেন্দ্রীয় অফিস ছিল না। ধনী ব্যবসায়ী, শিল্পপতি, জমিদার শ্রেণীর যে আর্থিক সাহায্য করত, সেই সাহায্যের ভিত্তিতেই এই সংগঠন চলত। মুসলমান শ্রেণী এই সংগঠনের বাইরে ছিল। এবং এই যে কংগ্রেস সংগঠন, এদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াতে কিন্তু সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের দাবি করা হয়নি। অর্থাৎ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে ভিত্তি করে অনেকেই দাবি করছেন যে নরমপন্থী কংগ্রেস নেতারা তাদের যে শ্রেণী চরিত্র, সেই শ্রেণীর মধ্যেই নিজেদেরকে আবদ্ধ রেখেছিল। এমনও দাবি করা হয় যে তাদের মধ্যে প্রকৃত দেশভক্তি ছিল না এবং তাদের যে কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতিটাকে বলা হয় রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। এখন তাদের কার্যাবলী এবং তাদের সীমাবদ্ধতাগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলেই কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব। সেটা কি? এই যে নরমপন্থী কংগ্রেসি নেতাদের সম্পর্কে যে সমালোচনা করা হচ্ছে যে তাদের মধ্যে প্রকৃত দেশভক্তি ছিল না, এটা কিন্তু ঠিক নয়। তারা যেটা মনে করত যে তৎকালীন ভারতীয়রা গণতান্ত্রিক শাসনের যোগ্য নয়, কিন্তু তারাই প্রথম গণতন্ত্র এবং নাগরিক স্বাধীনতার আদর্শ প্রচার করেছিল। তারাই প্রথম ব্রিটিশ শাসনের শোষণমূলক দিকটাকে প্রকাশ করেছিল। তারাই প্রথম অর্থনৈতিক জাতীয়তাবাদ প্রচার করেছিল। এই ইতিবাচক দিকগুলোকে আমাদেরকে ভাবতে হবে।